একটি বাড়ির উপরে আশেপাশের মানুষের বেশ কিছুদিন ধরেই বেশ সন্দেহ ছিল এবং আশেপাশের মানুষেরা এটুকু বুঝতে পারত যে ওই বাড়িতে এমন কিছু হয় যেটা খুব একটা স্বাভাবিক নয় এবং যেটা খুব একটা ভালো কাজও নয়। তো যাই হোক, সন্দেহ থাকলেও তারা কিন্তু কখনো ওই বাড়িটার মধ্যে কি হচ্ছে বা দরজা জানলা কখনো খোলাও থাকতো না, তাই তারা বুঝতেও পারতো না যে অ্যাকচুয়ালি সেখানে কি হয়। তো একদিন আশেপাশের মানুষের কিছু কারণের জন্য ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং তারা দরজা জানলা ভেঙে বাড়িটার মধ্যে ঢোকে। বাড়িটা কিন্তু আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই ছিল, একেবারেই সাদামাটা ছাপোষা। কিন্তু সেই বাড়িতে দরজা জানলা ভেঙে যখন ভিতরে ঢোকা হয় তখন যেটা তারা দেখে, তাদের দেখে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং প্রথমে তারা বুঝতে পারে না যে তারা যেগুলো দেখছে সেগুলো ঠিক দেখছে কিনা। যা দেখেছিল তার মধ্যে একটা ছিল, সেটা হলো যে ওই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে ছোট বাচ্চাদের ব্যবহৃত ছোট ছোট মোজা, পায়ের মোজা আর কি, এবং ছোট জুতো। এবং সেই জুতোগুলো দেখে বোঝা যাচ্ছে সেই যে বাচ্চাদের সেই জুতোগুলো মানে কত হবে, 0 to 2 ইয়ার্স হবে বাচ্চাদের বয়স, সেই বয়সী বাচ্চাদের ব্যবহার করা জুতো। এবং সেই ঘরের মধ্যে আরও বেশ কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস তারা দেখতে পায়, কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে এগুলোর কারণ কি। তো আপনাদেরও মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন আসছে যে একটা বাড়ির ভিতরে কেন কিছু বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের জুতো এবং মোজা এবং তার সাথে আরও কিছু অদ্ভুত জিনিস কেন এভাবে মজুত করে রাখা হয়েছিল, এবং সেই বাড়িতে কী এমন ঘটতো যার জন্য আশেপাশের মানুষের সন্দেহ হয়। যদি সেটা জানতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের এই এপিসোডটা পুরোটা শুনতে হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং এই ঘটনাটা কিন্তু সত্যিই একটা খুব ভয়ের ঘটনা। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যায় বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তো আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছেন, তার জন্য আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কিছু বিষয় মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনা যেন সকলে শোনার মতো হয়, ছোট থেকে বড় সকলে, এবং সেই ঘটনাটা যেন কোনো না কোনো বিদ্বেষমূলক না হয়। আর যারা ঘটনা পাঠাচ্ছেন একটু ওয়েট করবেন, কারণ আপনাদের পাঠানো ঘটনাগুলো পড়ে সেটাকে আপনাদের সামনে তুলে ধরতে একটু সময় লাগে। তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের একটু হয়তো সময় লাগছে। তো প্রত্যেকে ধৈর্য ধরুন, অবশ্যই আপনার ঘটনা প্রচার করা হবে। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে সায়ন্তন লিখে পাঠিয়েছে কলকাতা থেকে। ও পুরো ঘটনাটা 3টে ইমেলে ভাগ ভাগ করে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি 3টে ইমেল পড়ে নিজের মতো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো ও ঘটনাটা লেখার সময়ও নিজেও স্বীকার করেছে যে একটু কিছু বিষয় আগে পরে লিখে ফেলেছে। তো পুরো বিষয়টাকে সাজিয়ে আমি আপনাদের সামনে ঠিক যেভাবে ও বলেছে আমি সেভাবেই আপনাদের সামনে ঘটনাটা বলার চেষ্টা করছি। তো প্রথমেই যেটা বলি, যেটা সায়ন্তন নিজের সম্পর্কে জানিয়েছে, যে ওর ছোট থেকে বড় হয়ে ওঠা কলকাতায়, এবং ওদের বাড়িতে পুজো আর্চা ঠাকুরের খুবই সুন্দর করে হয়। মানে ঠাকুর মানে ভগবান মানলেও ওদের বাড়িতে কেউই কিন্তু ভূত বা ভৌতিক বিষয়, অলৌকিক বিষয় এইসব সম্পর্কে কেউ কিচ্ছু মানে না, এবং ও এতদিন কিছুই মানতো না, বিশ্বাসও করতো না। যাই হোক, ও ছোট থেকে বড় হয়েছে এভাবে। এবার যখন ওর কলেজ শেষ হয় তারপরে ও কিছুদিন একটা কোম্পানিতে চাকরি করে বাইরে।
তো তারপরে সেখানে ওর কিছু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছিল সাউথ ইন্ডিয়ায়, তো সেখান থেকে ও আবার কলকাতায় চলে আসে। এবং কলকাতায় চলে আসার পরে ও একটা স্টার্ট আপ কোম্পানিতে কাজে ঢোকে। এবার সেই কোম্পানিতে যখন ও কাজে ঢোকে, তো ও যখন মানে বাইরের স্টেট থেকে কলকাতায় এসেছিল, ও তখন মনে মনে ঠিক করেছিল যে ও কলকাতা ছেড়ে আর কোথাও কখনো যাবে না কাজের জন্য, কলকাতাতেও যা কাজ পাবে ও সেভাবেই করবে। তো সেই অনুযায়ী ও কাজকর্ম শুরুও করে। এবার ওই কোম্পানিতে কাজ করা 2 বছরের মধ্যে, মানে কোম্পানিটা যেটা স্টার্ট আপ কোম্পানি ছিল, তো আস্তে আস্তে কোম্পানিটাও গ্রো করছে, ওরও স্যালারি বাড়ছে, সব কিছুই খুব ভালো মতো চলছে। তো এরপরে 2 বছর পরে ওকে ওর যে ম্যানেজার ছিল সে বলল যে দেখো, তোমাকে একটা ছোট কাজের জন্য মিজোরাম যেতে হবে। এবার বুঝতেই পারছেন মিজোরাম আমাদের সাউথ ইস্ট, মানে আমাদের ইন্ডিয়ার একটা পার্ট, একটা রাজ্য। তো সেই জায়গাটা খুবই সুন্দর। এবার ও মিজোরাম কোনোদিনও এর আগে যায়নি। এবার ওকে যখনই বাইরে গিয়ে আবার কাজ করার কথা বললো, তো ও বললো যে না, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না। তো ওকে বললো যে দেখো, তোমার তোমার পোস্টিং কলকাতাতেই থাকবে, তুমি যা কাজ করছো সেটাই থাকবে, কিন্তু যেহেতু কোম্পানিটা নতুন, তো ওইখানে কিছু কাজের জন্য বলতে তোমাকে অ্যাটলিস্ট তুমি 5 থেকে 6 মাস ওখানে থাকো, পুরো জিনিসটা সেট আপ হয়ে যাবে, তারপরে তুমি যেরকম কলকাতায় কাজ করছিলে সেরকমই কাজ করবে। এবার ওকে কোম্পানি থেকে মানে বারবার প্রেশারাইজ করতে থাকে মিজোরাম যাওয়ার জন্য। এবং শুধুমাত্র তাই নয়, ওর থাকা খাওয়া সমস্ত বন্দোবস্ত ওখানে করে দেয়, এবং যেহেতু ও বাইরে যাচ্ছে সেই জন্য ওর স্যালারিটাও একটু বেশি ওকে হাতে দেওয়া হয়। এবং ও যখন বাড়িতে কথাটা বলে, ওর বাড়িতে বলছে যে ঠিক আছে চলে যা, কি আছে, 6 মাসের জন্যই তো যাবে, একটা নতুন জায়গায় যাবি, আর মিজোরামে প্রচুর বাঙালিও আছে, তো তোর হয়তো অতটা অসুবিধে হবে না, আর ওর থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত কোম্পানি থেকেই করে দেয়। এবার প্রথম দিকে ওর ইচ্ছে না থাকলেও পরবর্তী সময় যখন ও ভেবে দেখে যে হ্যাঁ, কোম্পানির ভালোর জন্য আমাকে যদি এই কাজটা করতে হয় তাহলে আমি এটা করি, তো ও মিজোরাম চলে যায়। এবং মিজোরামে গিয়ে, এবার বুঝতেই পারছেন মিজোরাম একটা পাহাড়ি জায়গা, তো সেখানে ওখানকার যেমন লোকাল লোকজন আছে, তেমনি ওখানে কিন্তু প্রচুর বাঙালিও আছে। এবার ওদের একটা দোতলা একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে ওই কোম্পানি থেকে ও গেছিল এবং আর একটা কোম্পানির আরও 2-3 জন, এই মিলে টোটাল 5 জন লোক ওই বাড়িটায় থাকতো। এবং ওই 5 জনের মধ্যে 3 জন বাঙালি ছিল আর 2 জন নন বেঙ্গলি ছিল। এবং ওই 5 জন লোকের খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত, মানে যেহেতু দুটো আলাদা আলাদা কোম্পানি থেকে গেছিলো, কিন্তু একটাই আর কি কুক আসতো, সে সে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই বানিয়ে দিয়ে যেত। এবং বাঙালিরা এক ধরনের খাবার খেত, আবার যে 2 জন নন বেঙ্গলি ছিল তারা আবার পুরো নিরামিষাশী, তো তাদের জন্য আবার ভেজিটেরিয়ান রান্নাবার হতো। তো ওর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে ওখানে হয় না। এবং প্রথম 1 সপ্তাহ ওর মন খুব একটা ভালো না লাগলেও 1 সপ্তাহ পর থেকে কিন্তু ওখানকার ওয়েদার বলুন বা সব কিছু ওর বেশ ভালো লাগতে থাকে, এবং ও বেশ মন দিয়ে ওখানে কাজটা শুরু করে। এবার ওখানে ওর কোম্পানির যে কাজটা হচ্ছিল সেটা অবভিয়াসলি ওখানকার লোকাল লোকেদেরকে নিয়েই কাজটা ছিল। তো সেই জন্য ও সকালবেলা বেরোতো, বেরিয়ে কাজকর্ম করতো, আবার দুপুরবেলা ও যে বাড়িতে থাকতো মেসে আর কি, মেস মতো হয়ে গেছিলো, দোতলা বাড়ি, ওই দোতলা বাড়িতে 5 জন থাকতো। আর ও যে রুমটায় থাকতো সেই রুমে ও একাই থাকতো, ওর রুমে কিন্তু আর কেউ থাকতো না, মানে ওর রুমটা শেয়ার ছিল না। এবার ওখানে ও কাজকর্ম করতো। এবার যেহেতু ওখানে মানে পাহাড়ি জায়গা, সন্ধ্যের পরে সেরকম কাজকর্ম আর কিছু নেই, তো কি হতো, বিকেলের মধ্যে কাজকর্ম সব গুটিয়ে যেত। এবার যেহেতু এখানে আর কেউ ওর চেনা পরিচিত নেই, সেরকম কোনো বন্ধু বান্ধবও নেই, আর যারা কালিগ রয়েছে তাদের সাথে আর কতই বা কথা বলবে। আর বাড়িতে তাড়াতাড়ি এসেও খুব একটা ও লাভ নেই, কারণ বাড়িতে একা কত টিভি দেখবে, তো একটু বোর লাগতো বলে ও কি করতো, ওখানকার যেখানে আর কি ওর কোম্পানির কাজটা হচ্ছিল সেখানেই ও বেশ কিছুক্ষণ আর কি আফটার আওয়ার্সও থাকতো, গল্প করতো ওখানকার লোকাল লোকেদের সাথে। কখনো কখনো হয়তো কোনো লোকাল লোক ওকে বললো যে তুমি আমার বাড়িতে এসো, তোমাকে আজকে আমি চায়ের নিমন্ত্রণ করলাম, তো সেখানে যেত, তাদের বাড়িতেই যেত, গল্প করতো, এরকম। আর ওর জায়গাটা বেশ ভালো লেগেছিল, তো লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করতো যেখানে কী কী ঘোরার জায়গা আছে, উইকেন্ডে একা একা বেরিয়ে যেত। তো এরকমভাবে চলছিল সায়ন্তনের। তো একবার ওখানেরই একটি লোক, যে লোকটির সাথে ওর কাজের সূত্রেই আলাপ, ওখানকার লোকাল, মানে মিজোরামেরই আর কি লোকাল লোক, তো সেই লোকটা বলে যে আপনি তো, মানে ও কি করতো, রবিবার দিন সকালবেলা ব্রেকফাস্টটা খেয়ে ও হাঁটতে বেরিয়ে যেত, মানে কোনো দিন হয়তো ঘুরতে গেল, সেদিন তো মানে লাঞ্চ তো বাইরেই করতো, কিন্তু কিছু কিছু দিন ও হয়তো দূরে কোথাও যেত না,
ও কী করতো, সকালবেলা ব্রেকফাস্ট করে এমনি মর্নিং ওয়াকের মতো হাঁটতে বেরিয়ে যেত, তো জল বিস্কুট হাতে নিয়ে বেরিয়ে যেত। তো ওইখানে একটি লোক ওকে বলে যে আপনি তো সকালবেলা হাঁটতে যান, তো কখনো মানে ওদেরই আর কি ওখানকার একটা জায়গার কথা বলে যে ওই জায়গাটা একটু হাঁটতে যাবেন। তখন বলছে যে কেন, ওই জায়গাতে কি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে? বলছে হ্যাঁ, এরকমই, খুব আলাদা করে কিছু নেই, এরকমই পাহাড় জঙ্গল এরকম আছে, কিন্তু ওই জায়গায় একটা বললে একটা বিশেষ বাড়ি আছে। বলছে একটা বাড়ি আছে, তো সেই বাড়িটা বলছে যে এখন বাড়িটার আশপাশে পাঁচিল ঠাচিল দেয়া আর কি ঘিরে দেওয়া হয়েছে। বললো কিন্তু আপনি দেখতে পাবেন পিছনটায় পাঁচিলটা নেই, আপনি সেই বাড়িটা একটু দেখবেন। তো ওর না মানে একটু অবাক লেগেছে যে বাড়ি আবার কি দেখবো, মানে হয়তো খুব সুন্দর বাড়ি, তো সেটার জন্য হয়তো দেখতে বলেছে। তো বলছে যে কেন, বাড়িটা কি, বাড়িটার মধ্যে স্পেশাল কি আছে যে আমি দেখবো? সেটা আমি হাঁটতে যাব, আমি তো যাই। তো তখন লোকটা বলে যে ওই বাড়িটার একটা খুব বাজে ইতিহাস টাইপের আছে। তো ওর একটা ইন্টারেস্ট গ্রো করেছে যে কি এমন বাড়ির ইতিহাস, সেটা জানতে হবে। তো তখন লোকটি বলছে যে ঘটনাটা আজ থেকে মানে যখন আর কি লোকটা বলে তখনকার থেকে প্রায় 30-35 বছর আগেকার একটা ঘটনা। দেখবেন মানে এই ধরনের পাহাড়ি জায়গায় বা ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো প্রচুর ফরেনার আসে প্রত্যেক বছর ইন্ডিয়াতে ঘুরতে। এবার আগে অনেক সময় এরকম হতো যে ইন্ডিয়ার মতো একটা সুন্দর দেশে এসে অনেক ফরেনারের এত ভালো লেগে যেত যে তারা অনেক সময় এখানে থেকে যেত, এখানকার মানুষজনকে এত ভালো লাগতো। তো এরকম কিন্তু বিশেষত পাহাড়ি জায়গার দিকগুলোতে এগুলো কিন্তু খুব বেশি হয়। তো এরকমই একজন ফ্রেঞ্চ লোক এসছিলেন, মানে সে কিন্তু পর্যটক হিসেবেই এসেছিলেন, টুরিস্ট হিসেবেই এসেছিলেন। তো তার নর্থ ইস্টটা এত ভালো লাগে, সে ওখানে বেশ কিছুদিন থেকে যান। তো এই ফ্রেঞ্চ ভদ্রলোক ওইখানে থাকতেন, জায়গায় জায়গায় ঘুরে বেড়াতেন। তো সেইভাবেই ওখানকারই একটি লোকাল মেয়ের সাথে ওনার পরিচয় হয় সেই ফ্রেঞ্চ ভদ্রলোকের, এবং তাদের মধ্যে কথাবার্তা হতে থাকে। এবং আস্তে আস্তে ওই ফ্রেঞ্চ ভদ্রলোকের মেয়েটিকে খুব ভালো লেগে যায়, এবং ওনার এমনিতেই ইন্ডিয়া খুব ভালোবেসে ফেলেছিলেন, তার সাথে সাথে মেয়েটিকে ওনার খুব ভালো লেগে যায়। তো সব মিলিয়ে উনি ঠিক করেন যে উনি মিজোরামেই থেকে যাবেন। পরে ওই ফ্রেঞ্চ ভদ্রলোকের সাথে মিজোরামের ওই গ্রামের মেয়েটির বিয়ে হয়ে যায়। এবার ওই মেয়েটির সাথে যখন বিয়ে হয়, তখন এই বিয়ের কথাটা যখন আশেপাশের লোকেরা জানতে পারে, তখন কয়েকজন তাদের মধ্যে ওই ফ্রেঞ্চ লোকটিকে বলেছিল যে আপনি এই মেয়েটিকে কেন বিয়ে করছেন? তো তখন বলছে যে আমার তো পুরো ইন্ডিয়াই খুব ভালো লেগেছে, তার মধ্যে বিশেষত আমার এই গ্রামটা, মিজোরামের এই গ্রামটা এসে আমার খুব ভালো লেগেছে, আমি এখানে থাকবো, আর এই মেয়েটিকেও আমার খুব পছন্দ, তাই আমি মেয়েটিকে বিয়ে করছি। এবার সেই সময় কয়েকজন নাকি ওই ভদ্রলোককে এই মেয়েটিকে বিয়ে করতে বারণ করেছিল। এবার এখানে একটা জিনিস যেটাও লিখেছে, যেটা সায়ন্তন মানে জেনেছিল, যে ওই মেয়েটির বাড়ি কিন্তু ওখানকারই মানে একটা গ্রামে ছিল, এবং ওদের বাড়িটা সবার থেকে একটু আলাদা ছিল, একটু পাহাড়ের দিকে ছিল। আর মেয়েটির ফ্যামিলির সাথে বাকি গ্রামের লোকজনের খুব একটা কথাবার্তা হতো না। তার কারণ হচ্ছে মেয়েটির বাবা মা নাকি মিজোরামের যে কমিউনিটি রয়েছে, ওখানকার যে লোকাল যারা রয়েছে, তাদের সাথে ওর বাবা মায়ের বেশ অনেকদিন ধরেই বেশ কিছু বিষয়ে মতবিরোধ চলছিল। এবার মতবিরোধটা হচ্ছে যে মানে ওখানকার লোকেরা মনে করতো যে মেয়েটির যে মা ছিলেন তিনি নাকি এমন কিছু মানে গুপ্তবিদ্যার চর্চা করতেন, যেটা মানে ওরা লুকিয়ে করতো এবং কাউকে মানে বলতো না বা কাউকে বুঝতে দিত না। এবং সেটার জন্য ওদের মানে বাড়িতে বা বাড়ির আশেপাশে অনেকেই অনেক অদ্ভুত কিছু জিনিসপত্র দেখেছিল। ওদের যেখানে গ্রামের সবাই 8টা-8:30টার মধ্যে শুয়ে পড়তো, তো ওদের ঘর থেকে রাত 10টা-11টার সময় বিভিন্ন মন্ত্র পড়ার আওয়াজ আসতো, এবং কেউ যখন জিজ্ঞেস করতো ওদেরকে যে কী ব্যাপার তোমার বাড়িতে এরকম রাতের বেলা কী হচ্ছিল, ওরা না কাউকে কিছু বলতো না। এবং আস্তে আস্তে কিন্তু যখন ওই মেয়েটির বাবা মা বুঝতে পারে যে গ্রামের অন্যান্য লোকেরা এই ব্যাপারটা বুঝতে পারছে, তো ওরা ওদের যে বাড়িটা ছিল সেটা বেচে ওরা পাহাড়ের দিকে মানে একটু আইসোলেটেড জায়গায়, যেখানে একদম আশেপাশে কোনো বাড়ি নেই, সেখানে ওরা বাড়ি বানিয়ে থাকা শুরু করে। এবং মেয়েটির মানে মেয়েটিও যে ছোটবেলা থেকে বড় হয়, সেও বেসিক্যালি সেই পরিবেশেই বড় হয়েছে। আর আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর বাবা বা মা কেউই কোনো কাজ করতো না, ঠিক আছে? এবার কাজ না করলেও তাদের সংসার কিভাবে চলছে সেটা সবার খুব মানে অবাক লাগতো, যে ওদের কাজ করে না তাহলে সংসার চলে কি করে, খাওয়া দাওয়া সব কিছু হয় কি করে।
তো সেইটা নিয়েও কিন্তু মানে লোকটাকে বা বউটাকে প্রশ্ন করা হলেও তারা কিন্তু কখনোই কোনো সদুত্তর দিতে পারেনি, সবসময় এড়িয়ে যেত। যাই হোক, তো এই পরিস্থিতিতে যখন আর কি এই বিয়েটা হয়ে যায়, তো ভদ্রলোক কি করে, ওখানেই একটা বেশ বড় বাংলো উনি বানান এবং সেখানেই উনি ওনার স্ত্রীকে নিয়ে থাকা শুরু করে। এবার যেখানে উনি বাংলোটা বানিয়েছিলেন, বেশ মানে বাংলো বলতে খুব মানে জায়গাটা অনেকটা বড় ছিল, কিন্তু বাড়িটা খুব বড় ছিল না, মানে এমনি ছিমছাম যেরকম কাঠের বাড়ি হয় ওখানে সেরকমই ছিল। এবার ওখানে উনি থাকা শুরু করেন এবং আশেপাশের লোকেরাও আর কি ভাবে যে ঠিক আছে, বিয়ে করেছে ফরেনার লোক, এত বোঝে ঠোঝে নেই, যদি ভালো থাকে আমাদের অসুবিধে কি আছে। তো এবং এখানে বলে রাখি, ওই ফ্রেঞ্চ ভদ্রলোক কিন্তু খুব মিশুকে ছিলেন, সবার সাথে খুব ভালো কথা বলতেন এবং উনি যতদিন ওইখানে ছিলেন তো সেখানে উনি মাঝে মধ্যে লোকাল যারা লোকজন ছিল তাদেরকে উনি মানে বাড়িতে ডাকতেন, কখনো খাওয়া দাওয়া হতো এইরকম টাইপের। কিন্তু বিয়ে করার কিছুদিনের মধ্যেই ভদ্রলোক কিন্তু আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হতে শুরু করে। এবার চেঞ্জটা কীরকম সেটা হচ্ছে যে ভদ্রলোকের প্রথম যে জিনিসটা পরিবর্তন ঘটে, আগে যেমন উনি খুব হাসি খুশি থাকতেন, সবার সাথে খুব হাসি মুখে কথা বলতেন, হঠাৎই সেই ভদ্রলোক কীরকম যেন চুপচাপ হয়ে গেলেন। সকলের সাথে যে মিষ্টি মুখে কথা বলা, পাড়ায় সকালবেলা বেরোনো, সেগুলো হঠাৎই বন্ধ হয়ে গেল। এবার যেহেতু লোকটা ভিনদেশি ছিল, ফরেনার ছিল, তো সেই জন্য আশেপাশের লোকেরাও আর অতটা বেশি ওনার সাথে যেচে কথা বলা বা ওনাকে বেশি ঘাটাতো না। এবারে ওই মেয়েটির পরিবার কিন্তু ওই যে ওদের পাহাড়ের উপরে যেটা ছোট্ট ঘর করেছিল সেখানেই থাকতো, আর মেয়েটি বিয়ের পরে মেয়েটির বরের সাথে ওই বাড়িটায় থাকতো। তো এভাবে বেশ কিছুদিন চললো এবং যত দিন যেতে লাগলো ভদ্রলোককে দেখে মনে হতো যে ওনার ভিতরে হয়তো অনেক কিছু চলছে, কিন্তু উনি কাউকে কিছু বলতে পারছেন না। এবং শুধু তাই নয়, ভদ্রলোকের কিন্তু চেহারা স্বাস্থ্যেরও অবনতি হতে লাগলো। এবার আশেপাশের যে লোকজন ছিল গ্রামের, তারা কিন্তু বিষয়টাকে লক্ষ্য করে, কিন্তু ওনাকে যেচে পড়ে যে জিজ্ঞেস করবে সেই সাহস বা সেই ইচ্ছেটা ওনাদের সেরকম অর্থে ছিল না। আর বললাম আপনাদেরকে যে মেয়েটির পরিবারকে যেহেতু সবাই একটু এড়িয়ে চলার চেষ্টা করতো, তো তাই ভাবলো যে থাক, এসব নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই। এবার এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে মেয়েটির যে বিয়ের আগে যে বাড়িতে থাকতো সেই বাড়িটা তো ও বিয়ে যে করে তারপরে ওর বর যে বাড়িটা করেছিল সেটা তো পাশেই করেছিল, মানে পাশে বলতে খুব পাশেও নয়, মানে মোটামুটি কাছাকাছি। তো মেয়েটির বাবা মা যে বাড়িতে থাকতো সেই বাড়িতে একদিন হঠাৎ করে রাতের বেলা আগুন ধরে যায় এবং সেই আগুনটা যখন ধরে যায় তো কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন বেরিয়ে আসে। তো বেরিয়ে এসে তারা দেখছে যে দাউ দাউ করে ওদের ঘরটা পুরো জ্বলছে। আর ওখানে মোটামুটি মানে প্রথম যে আর কি দেখেছিল ওর বাড়ির লোকরা, তারা তো বাইরে বেরিয়ে এসেছে, ওর বাবা মা, মেয়েটির হাজবেন্ড সেও তারাও রয়েছে। এবার ওখানে পাহাড়ে আপনারা হয়তো জানবেন যে জলের এমনিতে একটা সমস্যা থাকে, পাহাড়ে পাইপে করে করে খাওয়ার জল বা ব্যবহারের যে জল সেগুলো এমনি পাইপে করে আনতে হয়, জলের একটা সমস্যা থাকেই। আর যেহেতু ওখানে আশেপাশে কোনো সেরকম জলাশয় ছিল না, ফলে মানে বাড়িতে আর কার কতটুকুই বা জল স্টোর থাকে, তো আশেপাশের লোকেরা সব যথাসম্ভব জল দিয়ে চেষ্টা করছে আগুনটাকে নেভানোর, কিন্তু সে অর্থে আগুন নিভছে না। আর সেদিন রাতে বেশ হাওয়াও ছিল, ফলে আগুন নেভার কোনো সেরকম চান্সই ছিল না। তো যেটা দেখে সবার সব থেকে বেশি অবাক লেগেছিল যে কারোর যদি হঠাৎ করে বাড়ি আগুনের গ্রাসে চলে যায়, আগুনে যদি পুড়ে যায়, তাহলে তাদের একটা মধ্যে একটা হাহাকার দেখা দেবে। বাবা মায়ের মানে যাদের বাড়ি আর কি, তারা তো খুব দুঃখ পাবে, কষ্ট পাবে, হাহাকার করবে, কোনো না কোনোভাবে চেষ্টা করবে যাতে বাড়িটাকে রক্ষা করা যায়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওরা সেরকম কিছু দেখেনি। তার মানে হচ্ছে, যেটা ও লিখেছে ইমেলে, যে যখন ওদের বাড়িটা পুড়ে যাচ্ছিল ওই মেয়েটির বাবা মা তারা খুব মানে খুব শান্ত স্বভাবের ছিল, যেন মনে মনে তারা চাইছিল যে তাদের বাড়িটা পুড়েই যাক, এরকম টাইপের। এবং যখন ওদেরকে সবাই জিজ্ঞেস করে যে কি করে এত বড় আগুন লাগলো, কখন লাগলো, মানে প্রথমে কেন তারা বাইরের লোক মানে আশেপাশে গ্রামের লোকেদের ডাকেনি, তো তখন তারা মানে ওরা এমন একটা কথা বলছে এটা কারণ শুনে বিশ্বাস হবে না। বলছে ওরা নাকি ঘুমোচ্ছিল, তো ওদের বাড়িটা দোতলা ছিল কাঠের, ছোট, একটা ঘর উপরে একটা ঘর নিচে। তোরা নিচের ঘরে নাকি ঘুমোচ্ছিল, ওপরের ঘরে নাকি আগুন লেগেছিল এবং যখন আগুনটা খুব বেড়ে যায় নিচের দিকে যখন আসতে থাকে সেই ধোঁয়ায় নাকি ওদের ঘুম ভেঙে যায় এবং ওরা জাস্ট ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তো এই কথাটা যখন গ্রামের লোকেরা শুনে তাদের খুব অবাক লাগে যে
মানে এত বড়সড় একটা আগুন লেগেছে এবং দোতলায় আগুন লেগে সেই আগুনে সমস্ত কিছু পুড়ে পুড়ে পড়ে যাচ্ছে, ধোঁয়া নিচে চলে এসেছে। মানে তারপরে ওরা জাস্ট বেরিয়েছে, আবার বলছে যে এই কিছুক্ষণ আগে ওরা বেরিয়েছে ঘর থেকে। তার আগে গ্রামের অন্য লোক, তারা হয়তো গন্ধ টন্ধ পেয়েছে, পোড়া গন্ধ, সেই জন্য দরজা জানলা খুলে দেখেছে, তখন দেখেছে ঘরটা পুড়ছে। ততক্ষণে গ্রামের 2-4টে বাড়ি থেকে ঘরে লোক বেরিয়ে এসেছে। তো ওদের না খুব সন্দেহ হয় যে এটা কখনো শোধ হতে পারে নাকি, এরকম এতবার একটা পুরো বলছে উপরটা নাকি পুরো পুড়ে গেছিল, আগুনের গ্রাসে চলে গেছে। আর কাঠের বাড়ি মানে বুঝতেই পারছেন, ওপর থেকে নিচে সবটাই কাঠ, তো আগুন ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগার কথা নয়। তো ওদের না মানে অদ্ভুত লাগে একটু। আর যখন জিজ্ঞেস করে যে তোমরা কি জেগেছিলে বা কিছু কি করছিলে, তখন ওরা কিন্তু মানে যেরকম জবাব দেয়, যে উত্তরগুলো দেয়, সেগুলো কিন্তু খুব স্বাভাবিক উত্তর ছিল না। একবার বলে যে ওরা জাস্ট কিছুক্ষণ আগেই শুয়েছিল, তারপরে বলছে না, কখনো বলছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ওদের কথার মধ্যে কিন্তু বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যাই হোক, তো পুরো বাড়িটাই আগুনের গ্রাসে চলে যায়। এবং যখন আগুন নেভানো হয়, যখন আলটিমেটলি ফায়ার ডিপার্টমেন্ট থেকেও লোক আসে, এসে যখন আগুন ঠাগুন নেভানো হয়, তখন দেখছে যে ও বাড়িতে আর কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে গেছে। এবং পুড়ে যাওয়ার পরে একটা যে দুঃখ, যে বিশাল একটা যে শোক, সেরকমও কিন্তু ওদের বাবা মায়ের মুখে কিছু চোখে পড়েনি। এবং যেহেতু ওর বাড়িটা পুড়ে গেল, তো স্বাভাবিকভাবেই ওরা মানে ওর বাবা মাও মেয়েটির বাড়িতে উঠলো। মানে মেয়েটির বর, সেই ফ্রেঞ্চ ভদ্রলোক যে বাড়ি করেছিল, সেই বাড়িতে এসে ওরা উঠলো। এবার সবাই, একটা গ্রামের মধ্যে কথা হচ্ছে যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল, পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, এটা কি করে সম্ভবপর হলো। হুম। তো যাই হোক, এর কোনো সদুত্তর কিছুই পাওয়া গেল না। যেটুকু বোঝা গেল যে ওপরে হয়তো কোনো মোমবাতি টোমবাতি জ্বলছিল, সেখান থেকে আগুনটা লেগেছে। এবার ওই মেয়েটির বাবা মা, মেয়েটি এবং মেয়েটির হাজবেন্ড ওই বাড়িতে থাকা শুরু হলো। এবং যথারীতি মানে রাতের বেলা, যেহেতু ওদের বাড়িটা একটু একটা ভ্যালির মানে একটা পাহাড়ের মতো উঁচুতে ছিল, ফলে অন্য জায়গা থেকেও দেখা যেত যে মেয়েটির বাড়িতে অনেক রাত অবধি লাইট জ্বলতো, মানে 12টা, 1টা, 2টো, 3টে এরকম লাইট জ্বলতো। এবার কাউকে তো ফট করে ভাবে জিজ্ঞেস করা যায় না যে কেন তোমার বাড়িতে লাইট জ্বলছে। এবং ওই বাড়ি থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতো। তো সবাই তখন বুঝতে পারলো যে মেয়েটির বাবা মায়ের বাড়িটা পুড়ে গেছে। তো ওরা যখন এই বাড়িতে এসে উঠেছে, তার মানে এই বাড়িতে ওরা সেই কাজগুলোই করছে যেগুলো তারা তাদের নিজের বাড়িতে করতো। এবার তারা তো ভাবছে তো মহা মুশকিল। এবার ওই ফ্রেঞ্চ লোকটাকে কি করে বলবে, বা কি করে বারণ করবে, বা কি করে জিজ্ঞেস করবে। তো তখন ওরা ভাবলো যে না, লোকটাকে একবার জিজ্ঞেস করা যেতে পারে, উনি তো অত কিছু বোঝে টোঝে না। তো পরের দিন ওরা মানে 1-2 জন আর কি গ্রামের ঠিক করে লোকটাকে জিজ্ঞেস করবে। তো নাকি ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করেছে যে ঘরে কোনো রিচুয়ালস হয় কিনা, কোনো কিছু স্পেশাল পারফর্ম হয় কিনা। তো লোকটা বলছে যে আমি তো ওপরের ঘরে থাকি, নিচে ডাউনস্টেয়ারে কি হয় না হয় আমি ঠিক অতটা জানি না, তবে আমার স্ত্রী, আমার ইনলসরা ওখানে অনেক রাত অবধি কথাবার্তা বলে, গল্প করে, সেটা আমি বুঝতে পারি। এবার এই কথাটা যখন বলেছে, তখন গ্রামের লোকেরা বুঝতে পেরেছে যে এই বাড়িতে ওরা সেই কাজগুলোই করছে। তো ইনিয়ে বিনিয়ে আবার লোকটাকে বলেছে যে কি করে একটুখানি দেখো, কারণ আমরা শুনেছি যে এই ফ্যামিলিতে অনেক কিছু এমন প্র্যাকটিস করে যেগুলো অতটা করা উচিত না, বা যেগুলোতে মানুষের ভালো হয় না, খারাপই হয়, এরকম কিছু ওরা প্র্যাকটিস করে। এবার দেখুন, একটা সম্পূর্ণ অন্য কালচারের মানুষ, সে এসবের কিছুই জানে না, কিছুই বোঝে না, তাকে তো আবার প্রথম থেকে নতুন করে এত কিছু বোঝানো তো অতটাও তো সম্ভবপর নয়। ফলে এরা না অতটা আর বোঝাতে পারেনি। তো লোকটা বলেছে যে না, আমি অতটা ইন্টারেস্টেড নই, আমি বই টই পড়ি, আমি অতটা জানি না। যাই হোক, তো এবার লোকটাকে ঠাড়ে ঠোর অনেকভাবেই গ্রামের লোকেরা একটু বোঝানোর চেষ্টা করে যে আপনি একটু দেখবেন যেন এরকম কোনো কিছু না হয়, না করা হয় যেগুলো করা হয়। এবার ওনাকে এই ঝাড়ফুঁক, টুকটাক, ছোটোখাটো তন্ত্রবিদ্যা, নিম্ন শ্রেণীর তন্ত্রবিদ্যা, এইগুলো সম্পর্কে ওনাকে বোঝানোটা তো সম্ভব নয়, অত সহজে এত বিস্তর জিনিস বোঝানো যায় না। ফলে ওনাকে টুকটাক বলা হলেও উনি হয়তো সেভাবে কিছু বুঝতে পারেননি। যাই হোক, আর লোকটা যেহেতু আগে খুব হাসি খুশি ছিল, আগে সবার সাথে খুব যেচে মিলেমিশে কথাবার্তা বলতো, এখন সেদিক থেকে দেখা যায় লোকটা নিজেই কম কথা বলে, ফলে তাকে আর কি বোঝাবে। তো এর ফলস্বরূপ যেটা হলো, হঠাৎ করেই একদিন ওরা খবর পেল যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক খুব অসুস্থ হয়ে পড়েছে। এবার মানে ভদ্রলোক কিন্তু যথেষ্ট পয়সাওয়ালা লোক ছিলেন। এবার ওরা যখন জানতে পেরেছে যে লোকটা, তাও ওরা জানতে পেরেছে কিভাবে, ওই ভদ্রলোক
ভদ্রলোকের কাছে একজন এখানকার লোকাল, মানে মিজোরামের একজন লোকাল লোক আসতো কিছু ব্যাংকিং ওরিয়েন্টেড কাজের জন্য। তো তারই একটা কোনো কাজ ছিল, তো ওনাকে ব্যাংকেরই কিছু একটা কাজের জন্য ওনার সাথে যখন দেখা করতে যায়, তো তখন ওনাকে দেখা করতে দেওয়া হয় না এবং বলা হয় যে উনি নাকি খুব অসুস্থ। এবার সেই কথাটা গ্রামের অন্যান্য কয়েকজন জেনে গেছে। তো ভাবছে যে লোকটা যখন অসুস্থ, তাহলে তাকে বাড়িতে কেন রাখা হয়েছে, তাকে তাহলে ডাক্তার দেখানো হোক বা হাসপাতালে ভর্তি করা হোক। এবং যেহেতু লোকটা অন্য দেশের একজন সিটিজেন, তো সে এখানে এসেছিল ঘুরতে, সেখানে সে থাকছে, একজনকে বিয়ে করছে, সবই ঠিক আছে, কিন্তু লোকটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো তার চিকিৎসার প্রয়োজন আছে। তো তারা ভাবলো যে দু একজন মিলে ওই মেয়েটির বাড়ি যাবে, ওদের বাড়ি যাবে এবং গিয়ে বলবে যে ওনার কী অসুবিধা হয়েছে, একবার ওনার সাথে দেখা করে আসবে। কিন্তু যেটা ভেবে ওরা গেল যে ওনার সাথে দেখা করবে, কিন্তু যখন অ্যাকচুয়ালি ওনার বাড়ি গেল, তো মেয়েটি দরজা খোলে এবং দরজা খুলে মেয়েটি খুব রুড বিহেভ করে। এবং যখন জিজ্ঞেস করে লোকেরা যে ওনার কী হয়েছে, ওনাকে কেন ডাক্তার দেখানো হয়নি বা কেন হাসপাতালে ভর্তি করা হয়নি, তো মেয়েটি তখন একটু রুড বিহেভ করে এবং বলে যে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, ওনার এতটাও শরীর খারাপ না যে ওনাকে ডাক্তার দেখাতে হবে বা হাসপাতালে নিতে হবে, এই বলে মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে দেখা যায় যে ওদের বাড়ির আশপাশে অদ্ভুত অদ্ভুত রকমের, মানে বিভিন্ন রকমের ছবি, যে ছবিগুলো কোনো ঠাকুরের নয়, কোনো ঠাকুর দেবতা কারণ নয়, অদ্ভুত রকমের ছবি বড় বড় কাগজে এঁকে ঘরের চারদিকে সাঁটা রয়েছে। তো এর কিছুদিন পরে গ্রামের লোকেরা দেখতে পায় যে যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক, তিনি মাথার চুল সম্পূর্ণ কামিয়ে ফেলেছেন, মানে একদম ন্যাড়া হয়ে যাওয়া বলতে যেটা বোঝায় সেরকমই ওনার, মানে কোনো মাথায় চুল নেই, কিন্তু ঘাড়ের কাছে অদ্ভুত রকমভাবে মনে হচ্ছে যেন কোনো ছুঁচ জাতীয় বা সেফটিপিন জাতীয় কিছু দিয়ে চিরে কোনো একটা সাংকেতিক চিহ্ন করা রয়েছে ঠিক ঘাড়ের কাছে, মাথার শেষের দিকে ঘাড়ের কাছে। এটা দেখে কিন্তু সবার বেশ অদ্ভুত লাগে এবং ভদ্রলোককে দেখে রীতিমতো কিন্তু অসুস্থ বলে মনে হচ্ছিল, মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে লোকটা স্বাভাবিক নেই, তার শরীরে কোনো অসুবিধে আছে। এবং উনি না একটু খুঁড়িয়ে হাঁটছিলেন, মনে হচ্ছে যেন ওনার পায়ে উনি কোনো আঘাত পেয়েছেন বা চোট পেয়েছেন এরকম। এবং এই জিনিসটা দেখে গ্রামের সবার কিন্তু বেশ অদ্ভুত লাগে এবং তারা ওনাকে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছে, আর আপনি চুলই বা আপনার মাথায় নেই কেন। উনি অদ্ভুত রকমভাবে তাকিয়ে থাকে এবং কোনো উত্তর না দিয়ে, যেটা ওনার স্বভাবের সাথে একেবারেই যায় না, কোনো উত্তর না দিয়ে উনি কিন্তু ওখান থেকে চলে যায়। যেটা দেখার পরে গ্রামের অন্যান্য মানুষজন এটুকু বুঝতে পারে যে কিছু একটা সত্যি সিরিয়াস ঘটনা ঘটছে। এবার সবাই মিলে তখন ভাবছে যে কি হলো, লোকটার কি সত্যি করে শরীর খারাপ হলো নাকি কোনো মানসিক সমস্যা হলো, কিছুই বোঝা যাচ্ছে না। আর এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওই মেয়েটির বাবা মা, ওদের ঘর পুড়ে যাওয়ার পরে তো ওই বাড়িতেই তো থাকছিল, তো তারা কিন্তু আবার অন্যত্র কোথাও চলে যায় ওখান থেকে, মেয়েটির বাবা মা। এবং মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার বাবা মা কোথায় গেছে, ও কিন্তু কোনো কিছু সঠিকভাবে বলে না, যে কোথায় গেছে, অমুক জায়গায় গেছে বা কিছুই বলে না। বলে যে না, এখন আর আমাদের সাথে থাকে না, অন্য জায়গায় থাকে, কিন্তু কোথায় থাকে, কিভাবে কি করে সেটাও কেউ জানে না। তো এবারে একদিন হঠাৎ করেই, রাত কটা হবে, ওই 11টা সাড়ে 11টার দিকে নাকি, যেহেতু ওই পাহাড়ি জায়গায় গ্রামের লোকেরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো ওই 11টা সাড়ে 11টা মানে কিন্তু অনেকটাই রাত। আর এটা আজ থেকে বেশ কয়েক বছর আগেকার ঘটনা, তো সেই সময় আরও বেশি মানুষজন তাড়াতাড়ি শুয়ে পড়তো আর খুব ভোর থেকে দিন শুরু হয়। তো ওরকমই সাড়ে 11টা নাগাদ গ্রামের একজন, সে কোনো একটা কাজে কোথাও গেছিল, তো তার ফিরতে দেরি হয়েছে, তো সে ওখান দিয়ে ফিরছে, তো সে দেখে ওই ভদ্রলোক রাতের বেলা, ফ্রেঞ্চ ভদ্রলোকের কথা বলছি, তো সে ওদের যে বাড়িটা ছিল সেই বাড়িটার সামনে বেশ কিছুটা জায়গা ছিল, তো সেইখানে উনি উপুড় হয়ে বসে আছে এবং ওনার শরীরে কিচ্ছু নেই, ওনার শরীরে কোনো জামা কাপড় নেই। তো ভদ্রলোক উপুড় হয়ে বসে আছে এবং ওনার মাথার উপরে কিছু একটা জিনিস রয়েছে, একটা ঝুড়ি জাতীয় কিছু একটা জিনিস রয়েছে, এবং উনি অদ্ভুত রকমভাবে, একটা চোখ মুখের ওনার অদ্ভুত অবস্থা এবং খুব কাঁপছেন উনি। এবার দেখুন, মিজোরামে মোটামুটি সারা বছরই ঠান্ডা থাকে, কিন্তু অতটাও ঠান্ডা সেই সময় ছিল না যে উনি একবার ঠকঠক করে কাঁপছে, এবং উনি বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলছেন,
যে মন্ত্রটা কি কি বলছেন কেউ কিছু বুঝতে পারার কথা নয়, মানে সেটা ইংলিশ নয়, হিন্দি নয়, বাংলা নয়, ইভেন মিজোরামের যে নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষাও নয়। অদ্ভুত রকমভাবে কাপচে করে মন্ত্র বলছে, এবং তার কিছুটা দূরে সব থেকে যেটা দেখে সবাই অবাক হয়, মানে ওই ভদ্রলোক অবাক হয়েছিলেন, যে কিছুটা দূরে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েটা আপাদমস্তক একটা কালো কাপড়ে নিজেকে জড়িয়েছে এবং সেও একটা কিছু বিড়বিড় করে বলছে, আর মাঝে মধ্যেই লোকটা যন্ত্রণায় চিৎকার করে উঠছে। আর মেয়েটির কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, মেয়েটি নিজের মতো কিছু একটা ওরকম চ্যান্টিং করছে কিছু একটা ভাষায়, সেটা কি ভাষা লোকটা বুঝতে পারেনি। এই জিনিসটা দেখে যে লোকটা গ্রামের ওই দিক দিয়ে ফিরছিল সে না দাঁড়িয়ে যায়, সে দেখার চেষ্টা করে যে ব্যাপারটা হচ্ছেটা কি। উনি না কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপার হচ্ছে, এবং উনি যখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে, যেহেতু জায়গাটা অন্ধকার ছিল, ফলে মেয়েটি কিন্তু দেখতে পায়নি যে কেউ একজন দেখছে বিষয়টা। তো লোকটা যেটুকু সময় দেখে যে ওই ভদ্রলোকের মানে পিঠের দিকে মনে হচ্ছে যেন ওনাকে কেউ চাবুক জাতীয় বা কোনো ধারালো কিছু দিয়ে মারছে, এবং লোকটা মাঝে মধ্যে যন্ত্রণায় চিৎকার করছে, কিন্তু সে মুখ দিয়ে কিন্তু মাঝে মধ্যে ওই বিড়বিড় করে খুব অদ্ভুত কিছু একটা মন্ত্র বলছে, এবং পিঠের মধ্যে পুরো মানে চাকা চাকা লাল দাগ হয়ে যাচ্ছে। এই জিনিসটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সেই ভদ্রলোক কোনো রকমে মানে ওই ভয়ের মধ্যে থেকে, মানে ওর না তখন এত ভয় লাগছে, রাস্তাঘাটে কেউ নেই, আর ওদের বাড়িটা ছিল বললাম একটু হিল সাইডে, আর ওই যে ভদ্রলোক যে গ্রামে ফিরছিল তার বাড়িটাও ওই দিক থেকে আর একটু যেতে হয়। তো সে কোনো রকমে ওইখান থেকে ফেরে। এইবারে লোকটা তো বাড়িতে এসে পুরো কথাটা বলে, এবং ওরা বুঝতে পারে যে ওই মেয়েটি ও মেয়েটির পরিবার তো ভালো ছিলই না, এই লোকটি ফ্রেঞ্চ লোকটিকে যে ওরা কিছু একটা করছে বা কিছু একটার মধ্যে রেখেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটে ঠিক তার পরের দিনই গ্রামের মধ্যে বেশ মানে একজন আরেকজনকে কথাটা বলেছে, সবাই মোটামুটি জেনেছে গ্রামের কয়েকটা লোক। তো তারা প্রত্যেকেই ভাবছে যে লোকটাকে কি করে মানে ঠিক করা যায়, লোকটা তো মানে এরকম চলতে থাকলে লোকটার যে স্বাভাবিক অবস্থায় নেই সেটা লোকটাকে দেখে বোঝা যায়, আর এর মধ্যে যদি লোকটা কিছু একটা ঘটে যায়, কিছু একটা হয়ে যায়, তাহলে সেটাও একটা খুব বাজে ব্যাপার হবে। এবার সেটা নিয়ে ওরা ভাবছে, তো ভাবতে ভাবতে হঠাৎ করেই একটা অদ্ভুত জিনিস গ্রামের মধ্যে দেখা দিল। সেটা হচ্ছে যে গ্রামের যে বাচ্চা ছিল, গ্রামে যে সমস্ত বাচ্চা ছিল সেই বাচ্চাদের হঠাৎ করেই না মানে সারাদিন তারা ভালো থাকতো, কিন্তু রাত হলেই সেই বাচ্চাদের খুব শরীর খারাপ হয়ে যেত। এবং সব বাচ্চার যে শরীর খারাপই হতো তা নয়, কিছু কিছু বাচ্চার শরীর খারাপ হয়ে যেত রাতের বেলাটা, ভোরবেলা আবার যথারীতি ঠিক হয়ে যেত। আবার কিছু বাচ্চার ক্ষেত্রে যেটা দেখা দিল সেটা হচ্ছে ওরা রাতের বেলা মানে তারা হয়তো বাড়িতে বাবা মায়ের সাথে খুব স্বাভাবিকভাবেই রাতের বেলা খাটে শুয়ে আছে, তারা খাট থেকে নামতে চাইতো। এবার বাবা মা হয়তো ভাবতো যে তারা হয়তো খাট থেকে নেমে ঘরে যাবে কি বাথরুমে যাবে, কিন্তু দেখা যেত যে বাচ্চাগুলো খাট থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে যেতে চাইতো, এবং তাদের মানে তারা হাত দিয়ে দেখাতো ওই মেয়েটাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটার দিকে, মানে ওদিকে যাবে। এবার প্রথমে যখন এক দুদিনই ঘটনাটা ঘটে তখন সবাই ভেবেছে যে যার বাড়িতে এই ঘটনাটা ঘটে, তো সবাই ভেবেছে তার বাড়িতেই হয়তো এটা ঘটছে, নয় বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে রাতের বেলা, নয় বাচ্চারা বাইরে বেরোতে চাইছে ওই বাড়িটার দিকে হাত দিয়ে দেখাচ্ছে, নিশ্চয়ই রাতের বেলা বাচ্চাদের মন তো কিছু না কিছু হয়তো উটপটাক বলছে। কিন্তু দুদিন পরে 2-3 দিন যখন এরকম ঘটনা ঘটে তখন তার পরে আর কি সবাই সবাইকে গ্রামে বলছে যে জানো তো এইরকম একটা ঘটনা ঘটলো, এরকম একটা আমার বাড়িতে আমার বাচ্চাটা এরকম করছে। তো গ্রামের 4-5 জন যখন এই বিষয় নিয়ে আলোচনা করে, তো তারা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝতে পারলো যে সবার বাড়িতে যাদের বাড়িতেই ছোট বাচ্চা রয়েছে মানে ওই 4 বছরটার মধ্যে তাদেরই এই সমস্যাটা হচ্ছে। একদম ছোট বাচ্চা যারা তাদের ক্ষেত্রে একরকম সমস্যা, তাদের সাথে শরীর খারাপ হচ্ছে, আর একটু যারা বড় হয়েছে 2 বছরের বা দেড় থেকে 2 বছরের উপরে যাদের, তাদের বাড়ির বাচ্চারা খালি বাইরে থেকে বেরিয়ে ওই বাড়িটার দিকে যেতে চাইছে। তো এবার সবাই ভাবছে যে বিষয়টা কাকতালীয় তো নয়, কাকতালীয় হলে একরকম, কিন্তু এতগুলো মানে গ্রামের মোটামুটি ছোট গ্রাম, পাহাড়ি গ্রাম, সবাই সবাইকে চেনে, তো যখন সবাই সবার সাথে কথা বলে বুঝতে পারলো তখন না সবার খুব অদ্ভুত লাগে, এবং সবাই ভাবছে যে কী ব্যাপার হলো।
সকালবেলা বাচ্চার শরীর ঠিক হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে কিছু বাচ্চাকে, ডাক্তার পরীক্ষা করে দেখেছে, বলছে না বাচ্চা তো সব কিছু ঠিক আছে, বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করছে, ঠিকঠাক মতো বাথরুম হচ্ছে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র যা সমস্যা হচ্ছে রাতের বেলা। তো এটা মানে কোনো রকম কোনো অসুখের আন্ডারেও পড়ছে না। তো গ্রামের লোকেদের না আস্তে 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 খুব সন্দেহ বাড়তে থাকে। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে এই যে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, এই প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মোটামুটি কমন ছিল। তো কী কমন বিষয় সেটা বলি। এই প্রতিটি বাচ্চারই কখনো না কখনো, মানে এই ঘটনাটা ঘটার আগে, নয় জুতো চুরি হয়ে গেছে বাচ্চাগুলোর, নয় হয়তো মোজা পরে রয়েছে, সেই মোজা হয়তো চুরি হয়ে গেছে। এবার দেখুন, বাচ্চারা অনেক সময় কি করে, জুতো জুতো টুতো ছুঁড়ে ফেলে দেওয়ার একটা প্রবণতা থাকে, বা খুব ছোট বাচ্চা হলে তাদের জুতো হয়তো তারা কোলে করে বেরিয়েছে, হয়তো জুতো একটা টুক করে পা থেকে পড়ে গেছে, এটাও হতে পারে। তো সেই জন্য বাড়ির লোকেরা কিন্তু এই বিষয়টা নিয়ে, যে কেন একটা মানে এক পাটি জুতো হারিয়ে গেল, বা কেন মোজা পাওয়া যাচ্ছে না, বাচ্চাদের ক্ষেত্রে তো এগুলো খুব কমন, তো সেইগুলো নিয়ে না আর বাড়ির লোকেরা অতটা মাথা ঘামায়নি যে কোথায় চুরি হলো বা কোথায় গেল। আর ওইরকম একটা ছোট জুতোকেই বা চুরি করবে, তো চুরির বিষয়টা তো মাথাতে প্রথমে আসেই না। তো এই জিনিসটা কিন্তু আরও ৩-৪ দিন পরে সবাই বুঝতে পারলো যে প্রত্যেকেরই এরকম জুতো হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এবার ভাবছে যে ব্যাপারটা হচ্ছেটা কি, ওদের গ্রামে কখনো এরকম কোনো কিছু কখনো ঘটেনি। মানে এমনি শরীর খারাপ হলো বা কারোর একটা কোনো ভাইরাল জ্বর হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম ঘরে ঘরে অদ্ভুত রকম বাচ্চাদের শরীর খারাপ, বাচ্চাদের অদ্ভুত রকমের যে রাতের বেলা ওরা ওই বাড়িটার দিকে যাবে, আর প্রত্যেক দিন রাতের বেলা কিন্তু ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যেত, বিভিন্ন ধরনের উদ্ভট আওয়াজ আসতো। আর ওই যে বললাম যে যেহেতু ওই মেয়েটির সাথে ওই ফ্রেঞ্চ লোকটার বিয়ে হয়েছিল, ওদের টাকা পয়সাও ভালো ছিল, আর এমনিতেও ওই ফ্যামিলিটাকে কেউ খুব একটা পছন্দ করতো না। তার মধ্যে এর সাথে বিয়ে হওয়ার পরে সবাই আরেকটু মানে ওদের আরেকটু জোর বেশি ছিল, তো সেই জন্য ভাবতো যে থাক ওদেরকে ঘাটাবো না। আর ওরাও কিন্তু গ্রামের কোনো মানুষের সাথে খুব যে ভালো মেলামেশা করতো বা খুব কথাবার্তা বলতো তা কিন্তু না। ওই ভদ্রলোক যতদিন ভালো ছিল, সুস্থ ছিল, সে একটু হাসি খুশি স্বভাবের ছিল ঠিকই, কিন্তু সেও তো বিয়ের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। এবারে এই বিষয়গুলো যখন বারবার বারবার ঘটতে থাকে, তখন কিন্তু মানে আস্তে আস্তে বিষয়টা চেঞ্জ হতে থাকে। এবং একটা সময় দেখা যায় যে মানে গ্রামের মধ্যে অনেক বাচ্চার কিন্তু এরকমভাবে হুটপটাং শরীর খারাপ হয়ে যাচ্ছে। বিশেষত যারা খুব ছোট বাচ্চা, তাদের কিন্তু রাতের বেলাটা খুব মানে খুবই আর কি খারাপ কাটছে। তারা কাঁদছে তো কাঁদছেই, কান্না থামানো যাচ্ছে না। এবং দেখে মনে হচ্ছে, বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে যারা কাঁদছে, যে তারা যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। কিন্তু ঘরের মধ্যে এমন কোনো পরিবর্তন হয়নি যে না নতুন খেলনা এসছে বলে সেটা দেখে ভয় পাচ্ছে, বা কিছু একটা নতুন কোনো ব্যক্তি এসে তাকে দেখে ভয় পাচ্ছে, এরকম কিন্তু কিচ্ছু নেই। তো এরকম যখন বারবার বারবার ঘটছে, তো তখন না মানে সবাই গ্রামে খুব চিন্তায় পড়ে গেল যে বাচ্চাগুলোকে কী করে ঠিক রাখা যায়, কী করে সুস্থ রাখা যায়। যত সাবধানেই রাখা হচ্ছে না কেন বাচ্চাদেরকে, ঠিক রাত হলে মানে ওই 10:30-10টার পর থেকে বাচ্চাদের প্রায় ওই 3:30-4টে অবধি এরকম শরীর খারাপ চলছে। তো এই জিনিসটা যত আস্তে আস্তে বাড়তে থাকে, গ্রামের মানুষের কিন্তু ওই মেয়েটির বাড়ির ওই যে বাড়িটা ছিল, সেই বাড়িটার উপরে কিন্তু আস্তে আস্তে মানে সন্দেহ বাড়তে থাকে যে কী এমন ওরা করছে, কিছু তো একটা ওরা করছে, ওই মেয়েটি বিশেষত। আর মেয়েটির বাবা মাকে মাঝে মধ্যে রাতের বেলা আসতে দেখা যেত, এবং তারা আবার মানে রাতের বেলা আসতো বা রাতের বেলায় বেরিয়ে চলে যেত। একদিন গ্রামের কিছু মানুষের সাথে দেখা হয়, তো তারা জিজ্ঞেস করে যে তোমরা এখন কোথায় থাকো, কী ব্যাপার। ওরা না মানে ঠিকঠাক মতো বলতে পারে না, কখনো বলে ওরা আসামে থাকে, কখনো বলে ওরা মেঘালয়ে থাকে, কখনো বলে ওরা মিজোরামেরই অন্য কোনো শহরে থাকে। এক্স্যাক্টলি ওরা কোথায় থাকে, কী করে, কেউ জানে না। আর সেটা মানে কী করে সেটা তো আগেও জানা যেত না। এই রকম যখন আস্তে আস্তে হতে থাকে, তো তখন একদিন গ্রামের লোকেরা ভাবে যে না এইভাবে তো আর চলতে পারে না। তো ওদের গ্রামের একজন মানে ওই অর্থে মোড়ল ছিল না, কিন্তু একজনকে সবাই খুব মান্যগণ্য করতো, তো সেই লোকটা আর গ্রামের 2-1টা লোক মিলে ভাবলো যে মেয়েটার বাড়ি যাবে, গিয়ে মেয়েটাকে বলবে যে তুমি কী করো, মেয়েরা আমাদের বাড়ির বাচ্চারা সবাই রাতের বেলা তোমার ঘরের দিকে দেখাচ্ছে, এরকম তো এর আগে ছিল না। তো ঠিক করে বলবে, সেই অনুযায়ী ওরা যায়ও। এবার যাওয়ার পরে দেখছে যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক বলছে যে যে সায়ন্তনকে বলেছে লোকটা, যে ওনাকে দেখে না চেনা যাচ্ছে না, মানে উনি একদম সামনে বসেছিল,
ওনার চোখ দুটো পুরো স্থির, মানে একবারে কঙ্কালসার চেহারা হয়ে গেছে, মানে মাথার উপরে উনি চুলফুল কামিয়েছেন। এবার লোকটা শ্বেতাঙ্গ ছিল, খুব ফর্সা, তো তার চোখে মুখে পিঠে হাতে চারিদিকে মানে ছোপ 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 দাগ হয়ে গেছে। মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে ওনার উপর দিয়ে সিরিয়াস কিছু একটা ট্রমা টাইপের কিছু একটা যাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে পুরো ঘরের মধ্যে, মানে ওদের যে ঘরটা সেটা চিমচাম সুন্দর একটা ঘর, সেই ঘরের মধ্যে চারিদিকে শুধু পোড়া গন্ধ, নাহলে পচা গন্ধ, এবং বিভিন্ন দেয়ালে দেয়ালে অদ্ভুত অদ্ভুত রকমের ছবি আঁকা, কাগজে কিছু ছবি কাগজে সাঁটা, কিছু ছবি মানে ওরকম আঁকা রয়েছে। এবং যখন ভদ্রলোককে জিজ্ঞেস করে যে আপনার স্ত্রী কোথায়, লোকটা না মানে ওনার স্ত্রীর নামটা শুনে কিরকম যেন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এবং সেই সময় ওই মেয়েটি বাড়িতে ছিল না। তো সেই জন্য লোকটা মানে খুব হাতটা কাঁপতে কাঁপতে একটা দুটো কথা বলে, এবং যে কথাটা আর কি উনি পুরোপুরি সেন্টেন্সগুলো সাজিয়ে বলতেও পারেননি, ওনার এতটাই তখন শরীর খারাপ। তো যেটা বলতে চায় উনি, যে উনি এই বাড়িতে পুরো ট্র্যাপ হয়ে গেছে। উনি সবিস্তারে কিছু বলতে পারেনি। উনি বলছেন যে উনি প্রচণ্ড খারাপ স্বপ্ন দেখেন সারা দিন। উনি জানে না উনি কখন খায়, উনি জানেন উনি কখন স্নান করে, কখন রেস্ট নেয়, এবং উনি গ্রামের লোকেদের থেকে হেল্প চায় যে আমাকে বাঁচাও তোমরা, এরকম একটা কথা বলতে চায়, কিন্তু কোনো কথাই উনি স্পষ্ট একটা সেন্টেন্স করে বলতে পারেননি। এরকমই একটা সিচুয়েশন। যাই হোক, তো এটা সে এই কথাবার্তা বলতে বলতে বা শেষ হতে হতে হঠাৎ করেই মেয়েটি চলে আসে। এবং মেয়েটি এসে যখন দেখে যে ওর বরের সাথে গ্রামের কয়েকজন কথা বলছে, মেয়েটি প্রচণ্ড রেগে যায়। এবং সে কিন্তু রীতিমতো কিন্তু উল্টোপাল্টা বাজে বাজে কথা বলে ওই লোকগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এইখানে বাকি লোকেদেরও খুব রাগ হয় যে আমাদের বাড়ির বাচ্চাদের শরীর খারাপ, তারা রাতের বেলা তোমার বাড়ি দেখাচ্ছে, এটা কেন হচ্ছে? তোমার বাড়িতে যে এই ধরনের ছবিগুলো আছে, এগুলো কিসের ছবি সেটা তোমাকে বলতে হবে। তো মেয়েটি প্রথম দিকে তো খুব মানে আর কি টেম্পার দেখায়, কিন্তু পরে যখন ও বুঝতে পারে যে আস্তে আস্তে প্রেশার বাড়ছে, ওর উপর একটা সবার সন্দেহ হচ্ছে, তখন মেয়েটির সুর একটু হলেও নরম হয়। মেয়েটা তখন বলে যে এগুলো কিছুই না, এগুলো নাকি ও নাকি পেন্টিং করে, ওর যেরকম মনে হয় সেরকম নাকি ও পেন্টিং করে, সেই জন্য এরকম আঁকা রয়েছে। তো তখন ওকে বলেছে যে তোমার হাজব্যান্ডের এরকম শারীরিক অবস্থা কেন, কি হয়েছে? তো তখন মেয়েটি মানে হঠাৎ করেই খুব কান্নাকাটি শুরু করে দেয় এবং বলে যে মেয়েটির সাথে যখনই ফ্রেঞ্চ লোকটির বিয়ে হয়, বিয়ের কিছুদিন পরেই নাকি মেয়েটি বুঝতে পারে এই লোকটি মানসিক বিকারগ্রস্ত। মানে বলে যে লোকটার কোনো মানসিক সমস্যা আছে, এবং ও নিজেই নাকি নিজেকে হার্ট করে রাতের বেলা, দিনের বেলা ঠিকমতো নাকি খায় না, এই সমস্ত কথাবার্তা বলে। এবং বলে পুরো বিষয়টাকে এমন করে সাজানোর চেষ্টা করে যে যাতে সব দোষটাই লোকটার উপরে গিয়ে পড়ে। এবার বিষয় হচ্ছে যে ওই সময় ওই ভদ্রলোক, ফ্রেঞ্চ লোকটিরও শারীরিক অবস্থা সত্যিই ভালো ছিল, এবং উনি কিন্তু ঠিকমতো একটা সেন্টেন্স পুরো বলতে পারতেন না। ফলে এই যে এত কথা বলে গেল, মানে লোকটাও কিন্তু পুরো হাঁ করে কিছু বুঝতে পারছে না, খুব কনফিউজড, এরকম একটাই মানে উনি এক্সপ্রেশন দেয়। তো এবার এইগুলো শোনার পরে গ্রামের লোকেদের মধ্যেও না একটা অদ্ভুত রকমের ব্যাপার সৃষ্টি হয়। তারা ভাবছে যে আরে মেয়েটা কি সত্যি কথা বলছে? এবার দেখুন, মেয়েটার ফ্যামিলি আগেও যে কি করতো, কিভাবে ওদের সংসার চলছে, সেটাও কিন্তু কেউ জানে না। ফলে ওর উপর একটা সন্দেহ বা ওর বাবা মায়ের উপর একটা সন্দেহ অবশ্যই ছিল। কিন্তু এরপরে যখন লোকটার নামে এই কথাগুলো বলা হয়, তখন গ্রামের লোকেরা ভাবছে যে আরে লোকটাকে তো আমরা আগেও দেখেছি। লোকটা মানে মানে ফ্রেঞ্চ ভদ্রলোক, সে বিদেশ থেকে এখানে ঘুরতে এসেছিল, সেই গ্রামে বেশ কিছুদিন ছিল। তো তারা ভাবছে যে আরে লোকটার ভিতরে কি তাহলে সত্যি সত্যি সমস্যাটা আছে। তো তারপরে ভাবছি সেটা কি করে হয়, লোকটা তো আগে খুব ভালো মতো কথা বলতো। আর যে ভদ্রলোক, ওদের গ্রামের যে লোকটা রাতের বেলা আসছিল, যে দেখেছিল যে ওই ভদ্রলোক ওরকমভাবে ওই ঠান্ডার মানে রাতের বেলা ঠান্ডার মধ্যে কিছু না পরে ওরকমভাবে ছিল, এবং ও কিছু দূরে এই মেয়েটাও দাঁড়িয়েছিল, সেও এরকম বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলছিল, তাহলে সেটার মানেটা কি? তাহলে কি দুজনেই এই বিষয়টার সাথে যুক্ত? গ্রামের মানুষের কাছে না পুরো বিষয়টা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। এবং আরও একটা বিষয় হচ্ছে, ওদের বাড়ির মানে যে দরজাগুলো ছিল, মানে একদম বাইরের ঘরটা বাদে বাকি ঘরে কিন্তু কেউ কোনোদিনও ঢুকতেই পারেনি। ওপরে ওদের একটা না দুটো ঘর ছিল, সেই ঘরটা পুরো সিল করা থাকতো। আর নিচেও যার একটা ঘর ছিল, সেই ঘরেও কিন্তু ডবল ডবল তালা মারা থাকতো। সেটা ওদের বাড়িতে দুবার যে সমস্ত গ্রামের লোকেরা গেছিল তারা কিন্তু দেখেছে যেরকম তালা দেয়া থাকে।
তো ওরা না পুরো কনফিউজড হয়ে যায়। তারপরে ওকে বলে যে আমাদের বাচ্চাদের এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমরা সেই জন্য তোমার সাথে কথা বলতে এসেছিলাম। তো ও বলছে যে আমি তো কিছু জানি না, আমি নিজেই আমার সংসারের অসুবিধে নিয়ে কুল পাচ্ছি না, আমার নিজেরও শরীর খারাপ থাকে, এরকম নানান কথাবার্তা বলে গ্রামের লোকেদেরকেও বাড়ি পাঠিয়ে দেয়। এর পরে যেটা হলো সেটা হচ্ছে যে গ্রামের লোকেরা তো কিছুটা মানে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো, বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা। আর এই দিকে অন্যদিকে যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটির যে হাজবেন্ড, যে ফ্রেঞ্চ ভদ্রলোক, তো সে যে কথাগুলো ওদেরকে বলেছিল, এবার গ্রামের লোকেরা ভাবছে যে যাই হোক ওই লোকটাকে ওই জায়গা থেকে বার করতে হবে। মানে সবাই মোটামুটি মেয়েটাকেই সন্দেহ করছিল, কিন্তু তবুও কারো কারোর মনে একটু আধটু লোকটার প্রতিও সন্দেহ জাগে। তো ভাবলো যে লোকটাকে কোনোভাবে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে। যদি লোকটাকে বের করে আনা যায় তাহলে হয়তো অনেক কিছু জানা যেতে পারে, বা কিছু হয়তো যদি কিছু আনইউজুয়াল থেকেও থাকে সেটা ঠিক হবে। এইবারে ওরা ভাবলো যে লোকটাকে বার করতে, লোকটা কি করে বার করবে, কারণ মেয়েটি লোকটাকে ছাড়বে না, ওর হাজবেন্ড, তো ওর অনুমতি ছাড়া বা ওকে না জানিয়ে ঘর থেকে তো লোকটাকে বারও করা যাবে না, এটা বিশাল সমস্যা। তো এইবারে ওই গ্রামে একবার একজনের বিয়ে লাগলো, তো গ্রামের সব লোকই নিমন্ত্রিত। এবার ওদের মিজোরামের যে গ্রামে যে বিয়েগুলো হয় সেগুলো কিন্তু মেনলি দিনের বেলা হয়, দিনের বেলায় বিয়ে হয়, খাওয়া দাওয়া সমস্ত যা কিছু সব দিনের বেলা হয়, মানে বিকেলের মধ্যে সব মিটে যায়। কিন্তু এই যে বিয়েটা ছিল, বিয়েবাড়ির যে অনুষ্ঠানটা ছিল, সেই বিয়ের অনুষ্ঠানটা কিছু একটা কারণের জন্য একটু ডিলে হয় এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু সারতে সারতে একটু রাত হয়ে যায়। এবার মোটামুটি 9টার মধ্যে তাও সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এবং কিছু গ্রামের লোকেরা যারা ওই ফ্যামিলির সাথে আরেকটু বেশি ক্লোজ ছিল, তো তারা একটু রাত অবধি ওই বাড়িতে ছিল, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত ছিল। তো সব কিছু করে মোটামুটি যখন 12টা 12:30 নাগাদ তারা ফিরছে, হেঁটে হেঁটেই ফিরছিল, তো তারা ওদের ওই মেয়েটার বাড়ির পিছন দিয়ে ফিরছে। ওরা দেখছে যে মানে ওরা নিজের চোখে একটা মানে অবিশ্বাস্য জিনিস দেখে। ওরা দেখে যে বাড়িটার পিছনের দিকে কিছুটা জায়গা ছিল, তো ওইখানে ওই লোকটি, ভদ্রলোক, ওইরকমভাবেই ওই ভদ্রলোক অন্য যে লোকটি দেখেছিল ঠিক সেভাবেই দেখে যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক মানে নির্বস্ত্র অবস্থায় ওরকম উপুড় হয়ে পড়ে রয়েছে, এবং সে মনে হয় যন্ত্রণায় কাতরাচ্ছে। এবং ওই মেয়েটি তার ঠিক কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে, ওর পাশে একটা মানে ওই কিছু ক্যান্ডেলস মতো জ্বালানো রয়েছে। তো ওখানে খুব যে বিশাল আলো রয়েছে তা নয়, কিন্তু মোটামুটি যা আলো আছে তাতে স্পষ্ট মেয়েটিকে দেখা যাচ্ছে, মেয়েটির মুখ দেখা যাচ্ছে। এবং তাতে যেটা দেখে লোকে যে মেয়েটির সামনে মেয়েটি আর কি বসে আছে, এবং লোকটা কিছুটা দূরে ওরকম করে কাতরাচ্ছে, এবং মেয়েটার দুদিকে মানে ডান হাত এবং বাঁ হাত দুদিকেই ঠিক 1 থেকে 1.5 ফুট হাইট হবে কালো কালো ছোট ছোট ছায়া। মানে দূর থেকে দেখে না মনে হবে কোনো ছোট বিড়াল ছানা বা কোনো ছোট কুকুরের ছানা, এরকম টাইপের দূর থেকে দেখলে মনে হবে, কিন্তু ওরা যখন ভালো করে দেখে দেখছে একটা অবয়ব টাইপের। সেটা কিন্তু কোনো ফিগার নয়, কোনো সলিড ফিগার নয়, কোনো কুকুর বিড়াল এরকম কিচ্ছু নয়, জাস্ট ছোট ছোট 1 থেকে 1.5 ফুটের এরকম ছোট ছোট ছায়া মূর্তি মতো সেগুলো মানে মেয়েটার ডান হাতে এবং বাঁ হাতের কাছে রয়েছে। এবং তাদেরকেও কিছু একটা বলছে, কিছু একটা ভাষায় বলছে, সেটা কি ভাষা কি কিছু বোঝা যাচ্ছে না, কিছু একটা বলছে। এবং তারা কি করছে, তারা গিয়ে ওর যে ওই যে বর, ওই ফ্রেঞ্চ লোকটার মাথার উপরে উঠে যাচ্ছে, আবার ওখান থেকে নেমে আবার ওর সামনে আবার আর একজন কিছু একটাও কমেন্ট করছে, আবার আর একটা ছোট্ট ওই ছায়ামূর্তি গিয়ে লোকটার মাথার কাছে এসে দাঁড়াচ্ছে। এবং এগুলো দেখে মেয়েটা প্রচণ্ড হাসছে, এবং একটা অদ্ভুত রকমের সেই অট্টহাসি। আর মেয়েটাকে যেটুকু দেখা যাচ্ছে যে মেয়েটাকে এমনিতে যেরকম দেখতে লাগে, স্বাভাবিক যেরকম মানুষের চেহারা হয়, মেয়েটি কিন্তু একদমই সেরকম মেয়েটাকে লাগছে না। মেয়েটার দাঁতগুলো মানে পুরো বিশাল বড় বড়, এবং ও যে হাসছে ওর হাসিটা মনে হবে যেন বহু দূর থেকেও শোনা যাবে। আর মেয়েটার চোখ মুখ থেকে না মানে মনে হচ্ছে না একটা আগুন বেরোচ্ছে, এরকম টাইপের একটা লাগছে। এবং সব থেকে বেশি অবাক লাগে, সবাই অদ্ভুত লাগে যে ওই ছোট ছোট ছায়ামূর্তিগুলো কী। এবং ওখানে কিন্তু একজন নয়, 4 জন ছিল, এবং 4 জনই কিন্তু সেম জিনিসটা দেখে। একজনের চোখ ভুল হতে পারে, একজন বললো যে না আমি কি ঠিক দেখছি, তো আরেকটু এগিয়ে গিয়ে, যেহেতু অন্ধকারের মধ্যে ছিল, আরেকটু এগিয়ে গিয়ে সে একদম কাছ থেকে দেখে, এবং সে দেখে ওই যে 1-1.5 ফুটের যে ছোটো ছোটো ছায়ামূর্তিগুলো রয়েছে তাদের কিন্তু চোখ আছে,
মানে তারা, মানে তাদের কিন্তু ওরকম সলিড অবয়ব না হলেও তাদের কিন্তু চোখ আছে, ও দেখতে পায় সেটা। এবং সেই ছায়ামূর্তিগুলো মাঝে মধ্যে ওই মোমের আলোর মধ্যে ঢুকে যাচ্ছে, আবার মোম থেকে বেরিয়ে পড়ছে। একটা অদ্ভুত জিনিস, বলছে যে গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। এবং চারটে পুরুষ মানুষ সেই জিনিস দেখে তারা না মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, সেটা কি। এইগুলো যখন ওরা দেখে, ওরা তো তখন ভাবছে যে এই জিনিস তো ঠিক নয়, এটা কি হচ্ছে আমাদের গ্রামের মধ্যে। এবং আরও চারিদিক থেকে, মানে ওর বাড়ির ঘরের ভিতর থেকে এরকম ছোট ছোট আরও ছায়ামূর্তি আসছে, এসে ওর সামনে দাঁড়াচ্ছে। মানে ওই জিনিস বলছে যে যারা দেখেছিল তারা মানে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। এবার যেটা হয় সেটা হচ্ছে যে চারজনে এই জিনিসটা দেখেছে। এবার একটা মানুষ যদি একটা এরকম কিছু দেখে, বুঝতেই পারছে তার একটা ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে, মানুষ তার সবসময় নিজেকে তো কন্ট্রোল করে রাখতে পারে না। তো একজন এটা দেখে এত ভয় পেয়ে যায়, তার মুখ থেকে আওয়াজ বেরিয়ে পড়ে, এবং সেই আওয়াজটা কিন্তু মেয়েটি কানে চলে যায়, কারণ কাছাকাছিই ছিল। এবার মেয়েটি তখন বুঝতে পেরেছে যে কেউ না কেউ এখানে আছে। এবার ভাবুন সিচুয়েশনটা কি হতে পারে। মেয়েটা তখন কি করেছে, মেয়েটা ওর হাতে একটা বড় হ্যারিকেন মতো একটা হ্যাজাক মতো কিছু ছিল, মানে ইলেকট্রিসিটি রয়েছে, সেটা ভিতরে রয়েছে, সেটা তার মানে বাইরেটায় নয়, নেই। তো মেয়েটা কি করেছে, ওরকম একটা হ্যাজাক মতো নিয়ে একদম যেখানটায় লোকগুলোদের ঠিক মানে আওয়াজটা তো বুঝতে পেরেছে কোন দিক থেকে আসছে, মেয়েটা সেদিকে চলে এসেছে। এবার এসে মেয়েটাকে যখন দেখছে ওরা চারজন, দেখছে মেয়েটাকে অন্যান্য সময় যেরকম লাগে, মেয়েটার চোখ মুখ একদম চেঞ্জ হয়ে গেছে, মানে ওকে দেখে মনেই হবে না ও সেই গ্রামের সেই স্বাভাবিক মেয়েটি। ও তখন একটা অদ্ভুত ভাষায় পিছনের দিকে ওই ছোট ছোট যে ছায়ামূর্তিগুলো ছিল সেগুলোর উদ্দেশ্যে কিছু একটা বলে, এবং তাদের মধ্য থেকে ওই চারটে ছায়ামূর্তি সঙ্গে সঙ্গে সামনে চলে আসে। এবং এই যে চারটে লোক ছিল, মানে তারা ঠিক জানে না, মানে তারা সামনে থেকে দেখেছে ঠিক আছে, একটা চোখ দেখতে পেয়েছে এবং একটা হালকা কালো অবয়ব একটা, জাস্ট এটুকু দেখতে পেয়েছে। এবং তারপরেই ওরা তীব্র যন্ত্রণা অনুভব করে, কেউ পায়ে, কেউ হাতে, কেউ ঘাড়ে, কেউ বুকে। এবং এই চারজন তারপরে জানে না তাদের সাথে কি হয়েছে। এই চারজনকে সারা রাতে আর তার বাড়ির লোক খুঁজে পায় না। মানে বাড়ির লোক তো জানতো যে তারা রাতের বেলা চলে আসবে, কিন্তু তারা আর বাড়ি ফেরে না। এই চারজনকে, মানে যাকে বলে যথেষ্ট আহত অবস্থায়, মানে ওদের যেখানে বাড়ি মিজোরামে, সেখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা খাদ মতো জায়গায় ওদেরকে পাওয়া যায়। ভাবুন একবার। এবং তাদের প্রত্যেকেরই হাতে কারোর বেশ ভালো রকমের পেন রয়েছে, রীতিমতো ক্ষত রয়েছে, কারোর পায়ে, কারোর ঘাড়ে। মানে চারজনের চার রকমভাবে তাদের প্রাণ আছে ঠিকই, কিন্তু তারা চারজনই কিন্তু যথেষ্ট ট্রমার মধ্যে রয়েছে এবং যথেষ্ট শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছে। এইবার তো সকাল থেকে তাদের খোঁজ করা হচ্ছে। যে বাড়িতে বিয়ে বাড়ি ছিল তারা বলছে আমাদের বাড়ি থেকে তো তারা রাতের বেলায় বেরিয়ে গেছে। তো খোঁজ খবর করে তাদের যখন ওখান থেকে উদ্ধার করে বাড়িতে আনা হয়, তারা না মানে দেখছে যে তারা স্বাভাবিক নেই, তাদের চোখগুলো স্থির হয়ে আছে, তারা প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে। বাড়িতে প্রথমে বাড়ির লোক কাউকে এরা চিনতে পারছিল না। এবার গ্রামের সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে চারটে জোয়ান লোকের এটা কি অবস্থা। এমনিতেই বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, রাতের বেলা অনেক বাচ্চা যেটা হচ্ছে হাত দেখিয়ে ওই বাড়িটার দিকে দেখাচ্ছে, এবং বাচ্চাগুলো রীতিমতো রাতের বেলা অস্বাভাবিক আচরণ করে। তো এই অবধি বিষয়টা তাও তারা মানে কোনো রকমে ব্যাপারটার সাথে কোপ আপ করছিল, কিন্তু এই চারটে জোয়ান লোকের এরকম অবস্থা দেখে ওদের কিন্তু খুব ভয় লেগে যায় বাড়ির লোকের। স্বাভাবিকভাবেই বাড়ির লোক তাদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের কি হয়েছে, কি সমস্যা তোমাদের। ওরা কিন্তু কিচ্ছু বলতে পারছে না, কিছুই বলতে পারছে না। এবং ওদের মধ্যে একজন শুধু আকার ইঙ্গিতে ওই মেয়েটার বাড়ির দিকে দেখায়। মানে ওরা তখন আর বলার মতো কোনো কন্ডিশনে নেই। এবার ওদের হাতে, এক একজনের হাতে, পায়ে, ঘাড়ে খুব যথেষ্ট গভীর চোট লেগেছে। এবার ওদের পাহাড়ি মানুষের না নিজস্ব, মানে ওরা ডাক্তারের কাছে খুব এক্সট্রিম না হলে কিন্তু যায় না। আর যেটাও মানে সায়ন্তন লিখেছে, ওকে যেটা বলেছিল যে ওদের গ্রামে মানে পাহাড়ি প্রচুর ভেষজ উদ্ভিদ আছে, তো তাদের সেই পাতার রস, তারপরে শিকড়ের রস, এগুলো কিন্তু ওরা খুব কাজে লাগায়। তো সঙ্গে সঙ্গে তাদের ঘরের মধ্যে মানে তাদের শুশ্রূষা শুরু হয়েছে তাদের জিনিসপত্র দিয়ে। কিন্তু সবাই বুঝতে পারছেন যে এই চারটে লোকই জোয়ান ছেলে, তারা এত ভয় কি দেখে পেল। আর একজন ওই যে বললাম হাত দেখিয়ে মেয়েটার বাড়ির দিকে দেখানোর চেষ্টা করেছে, তো সেই সময় গ্রামের মানুষের কিন্তু মানে প্রচণ্ড রাগ হয় এবং তারা প্রত্যেকে ক্ষোভে ফেটে পড়ে
যে এটা কি হচ্ছে, কিছু তো ওই বাড়িতে হয়েইছে, ওই বাড়িটার ওখান দিয়েই নিশ্চয়ই এরা আসছিল, কিছু নিশ্চয়ই সেখানে ঘটেছে। এবং এই বিষয়টা প্রত্যেকেই মানে একদম নিশ্চিত থাকে। তো তোরা ভাবে যে না, মেয়েটার বাড়ি এবার যেতেই হবে, যাই হয়ে যাক এবার আমরা আরও লোকজন নিয়ে যাব। তো গ্রাম থেকে বেশ কয়েকজন মিলে মানে ওখানকারই লোকেরা, তো তারা মেয়েটার বাড়ি যায়। গিয়ে দেখছে ঘরের সামনের ঘরটা ওরকম মানে দরজাটা দেয়া রয়েছে, মানে খুব ধাক্কাধাক্কি করতে দরজা নিয়ে থেকেই খুলে যায়। এবং ওখান থেকে ওরা আওয়াজ পায় যে বাড়ির পিছনের দিক থেকে কারোর গোঙানির আওয়াজ আসছে। এবং গোঙানির যখন আওয়াজ আসে তো তখন ওরা ওখান থেকে দৌড়ে পিছনের দিকে যায়। গিয়ে দেখছে যে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক, সে উল্টো অবস্থায় ওরকমই, তার কোনো জামা কাপড় নেই, সে কিছু একটা মানে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং কিছু একটা সে বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না, ওরকম গোঙানির আওয়াজ বেরোচ্ছে। তো তারা তো সঙ্গে সঙ্গে ওই লোকটাকে মানে চ্যাংদোলা করে তুলে ঠুলে নিয়ে তাদের বাড়িতে এসেছে। এবং কিছু লোক তাদের বাড়িতে নিয়ে আসে লোকটাকে, আর বাকি যারা লোক ছিল তারা ভাবলে এবার মেয়েটাকে খুঁজে বার করতে হবে। তো ঘরে মানে প্রত্যেকটা ঘর তো ওরকম লক করা রয়েছে এবং মেয়েটি বাড়িতে নেই। এবং বাড়ির প্রচুর জিনিসপত্রই ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে, মনে হচ্ছে যেন ঘরের ভিতরে একটা ঝড় বয়ে গেছে এরকম টাইপের। আর ঘরের দেয়ালে চারিদিকে বললাম অদ্ভুত অদ্ভুত ছবি আঁকা, অদ্ভুত অদ্ভুত সাংকেতিক চিহ্ন, যেগুলোর কী মানে সেটা কেউ জানে না। তো তারপরে দরজা যখন সবাই ধাক্কা ভালো যে না, এই ঘরের দরজাগুলো খুলে দেখতে হবে, মানে পুরো বাড়িটাতেই মনে হচ্ছে কিছু একটা এমন ঘটনা এটা ঘটাতো যেটা খুব একটা স্বাভাবিক নয়, সেটা সবাই কিন্তু এতদিনে বুঝে গেছে। তো দরজা যখন ধাক্কানো হয়ে দরজা যখন খোলা হলো, মানে একদম ভিতর থেকে, কিভাবে যে কেউ বন্ধ দরজা ভিতর থেকে দিয়ে দেয়, ভিতরে কোনো লোক থাকে না সেটাও কেউ জানে না। যাই হোক, তো দরজাগুলো সব ভিতর থেকে দেয়া ছিল। তো যাই হোক, ওটাকে ধাক্কা মেরে যখন দরজা খোলা হয়, তো ওপরের যে ঘরটা ছিল সেই ঘরে ভেঙে বাচ্চাদের প্রচুর জুতো পাওয়া যায়, ছোট ছোট বাচ্চাদের জুতো। এবং অনেকেই মানে ওই জুতোর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে পারে যে তাদের বাচ্চার হারিয়ে যাওয়া জুতোও এখানে রয়েছে। শুধু জুতো নয়, তাতে ছোট ছোট মোজাও রয়েছে, এবং সেটা ছাড়াও আরও প্রচুর প্রচুর জুতো রয়েছে ছোট ছোট বাচ্চাদের, এবং সেগুলো সবই কিন্তু এমন নয় যে নতুন জুতো, সব ব্যবহার করা জুতো কিন্তু। এবং এই এত জুতো, ছোট বাচ্চাদের জুতো কী করে যে তার ঘরে এলো, কে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এলো এবং কেনই বা নিয়ে এসেছিল সেটা কিন্তু কেউ বুঝলো না। এরা তো একটা ঘরের কথা গেল। অন্য একটা ঘরে সাপের প্রচুর, মানে সাপের খোলস থেকে শুরু করে মরা ব্যাঙ, তারপরে বেড়ালের লেজ, এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু পাওয়া যায়। এবার ভাবুন, একটা কোনো সাধারণ বাড়িতে এই জিনিসগুলো কেউ কেন এভাবে মজুত করে রেখে দেবে, এবং সেটা কিন্তু একটা দুটো নয়, মানে প্রচুর প্রচুর পরিমাণে পাওয়া গেছিল। ভাবছেন তো যে এরকম আবার হয় কি না, এটা কিন্তু সত্যি ওখানে হয়েছিল। এবং পরবর্তী সময় যেটা জানা গেছিল, মানে ওখানকারও মিজোরামের ওখানকার যারা বয়োজ্যেষ্ঠ লোকজন ছিল, তো তারা বলছে যে এই জিনিসগুলো দিয়ে কিন্তু মানুষের ক্ষতি করা যায়, মানে নিম্ন শ্রেণীর তন্ত্রবিদ্যায় এই জিনিসগুলো ব্যবহার করে মানুষের ক্ষতি করা বা কোনো কালো জাদুকে জাগরণ করার জন্য কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয়। এই জিনিসগুলো যখন সবাই দেখতে পেল, তারা তখন মানে রাগে ফেটে পড়ছে যে মেয়েটাকে পেলে এবার তারা কোনো মতেই ছাড়বে না, তার থেকে সমস্ত তথ্য নিয়ে ছাড়বে যে মেয়েটা কেন এরকম করতে, এই জিনিসগুলো কেন সে বাড়ির মধ্যে জমিয়ে জমিয়ে রেখেছিল। তো পুরো বাড়িটা ওরা খুলে ফেলে, প্রত্যেকটা ঘর, মানে একটা মানুষের বাড়িতে নর্মাল যে জিনিসপত্রগুলো থাকা উচিত, রান্নাঘরেও দেখছে যে কোনো রান্নার কোনো সরঞ্জাম নেই, শুধুমাত্র এই ধরনের উল্টোপাল্টা জিনিসে ভরা। কোনো জায়গায় কালো সর্ষে, কালো তিল পাওয়া গেছে, কোনো জায়গায় কিছু পোড়া ছাই ভস্ম রাখা, সেটা কিসের পোড়া ছাই সেটাও কেউ জানে না, মানে পুরো বাড়িটাই এরকম। যাই হোক, এবার এদিকে যেটা হলো, লোকটাকে মানে হাসপাতালে ভর্তি করা হলো। তো মানে লোকটার না মানে রীতিমতো গায়ে মানে অ্যালার্জি হয়ে গিয়ে ইনফেকশন হয়ে গেছিলো। তো লোকটাকে সুস্থ করা হলো। আর এই যে সময়টা, এই সময়টা কিন্তু মেয়েটার আর কোনো পাত্তা নেই, মেয়েটা কোথায় গেল, মানে কোথায় গেছিল কেউ জানে না। তো লোকটি যখন কিছুটা সুস্থ হলো, লোকটাকে বলা মানে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার স্ত্রী কী করতো, আপনাকে এই অবস্থা আমরা পেয়েছি, একটা সাধারণ স্বাভাবিক মানুষ তো আর এভাবে থাকবে না। তো লোকটা না অদ্ভুতভাবে কিছুই মনে করতে পারেনি। লোকটা বলছে যে আমি একটা খুব শারীরিক পেনের মধ্যে ছিলাম ঠিকই, আমি বুঝতে পারতাম না আমি কখন খাচ্ছি, কখন ঘুমোচ্ছি, কখন শুচ্ছি, কিন্তু আমার কিছু মনেও নেই। মানে অদ্ভুতভাবে লোকটার পুরো মেমোরি ইরেজ হয়ে গেছে ওই সময়টুকু, অতটা সময়, এটা কিন্তু একটা দুটো দিন নয়, এতটা সময় লোকটা কোথায় ছিল, কি খেয়েছে কি না খেয়েছে, ও কিন্তু
কিচ্ছু মনে করতে পারেনি। মানে ওকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার স্ত্রী কি করতো, আপনার ঘরে এরকম আমরা ছবি পেয়েছি, এরকম আঁকা ছিল, তো বলছে যে হ্যাঁ ও মাঝে মধ্যে আঁকতো, মাঝে মধ্যে আমিও আঁকতাম এরকম দেওয়ালে, কিন্তু আমি কি আঁকতাম কেন আঁকতাম আমি জানি না। বহুবার লোকটাকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্ত্রী কোথায় যেতে পারে, আপনি কি কিছু জানেন? লোকটি বলে আমার কাছে কোনো ক্লু নেই। তো তারপরে অনেক কষ্টে লোকটার কিছু ডকুমেন্ট, পাসপোর্ট, এই ধরনের ডকুমেন্টগুলো ওই বাড়ি থেকে খুঁজে পাওয়া হয় এবং লোকটা বলে যে আমি আমার দেশে ফিরে যেতে চাই। তো তারপরে লোকটাকে সুস্থ করা হয়, উনি ওই গ্রামেরই একজনের বাড়িতে কটা দিন ছিলেন, তারপরে মোটামুটি একটু সুস্থ হয়, তখন উনি পুরোপুরি সুস্থ হননি, উনি বলেন আমি দেশে যেতে চাই, দেশে ওনার মা আছে, বাবা আছে, ওনার সিবলিংস আছে, উনি বললেন আমি তাদের কাছে ফিরে যেতে চাই। এবার লোকটার এমনই অবস্থা যে কিছু হয়েও যেতে পারে, তো সবাই ভাবলো যে না, লোকটা যখন নিজের দেশে ফিরতে চাইছে আমরা তো ওকে আটকানোর কেউ নই। তো লোকটি তখন চলে যায় এবং তখন লোকটাকে সবাই গ্রামের লোকরা জিজ্ঞেস করে আপনি যে বাড়িটা করছেন, বাড়িটা আপনি কি করবেন? উনি তখন বলেন যে আমি এই বাড়িটা, লোকটা তখন বলে যে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার স্ত্রীর জন্য ওয়েট করবেন বা আপনি কি করতে চান, তখন উনি বললেন যে আমার আমার স্ত্রীকে মনে আছে ওটুকুই, কিন্তু তার সাথে আমি কি কথা বলেছিলাম, সে আমাকে কি বলেছিল, তার কোনো স্মৃতি আমার কাছে নেই। তো তারপরে বাড়িটার সম্পর্কে উনি বলেন যে উনি বাড়িটা কোনো ভালো কাজের জন্য দান করে দিতে চান, কারণ উনি হয়তো এরপরে কখন ইন্ডিয়া এরপরে আসবেন কি আসবেন না সেটা ঠিক নেই। উনি বলেন যে আমি পরবর্তী যে পেপার ওয়ার্ক আছে সেগুলো আমি পরে এসে করব, আমি বাড়িটায় তো আর থাকবো না। আর মানে গ্রামের লোকেরাও বলে যে এই বাড়িতে কিন্তু এরকম এরকম ঘটনা ঘটেছে, ওনাকে সব কিছু বলে। তো উনিও বলেন যে ঠিক আছে আমি এই বাড়িটা রাখবো না, আমি এটা কোনো ভালো কাজে দান করে দেবো। তো তারপরে উনি ওখান থেকে চলে যায়, উনি ওনার দেশে ফিরে যায়। তো এরপরে ওই বাড়িটা থেকে বিভিন্ন রাতের বেলা কেউ থাকতো না, পুরো কিন্তু মানে গ্রামের লোকেরা ডবল ডবল করে সিল করে তালা ফালা দিয়ে চলে এসেছিল। তারপরেও ওই বাড়ি থেকে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভয়ঙ্কর গলার আওয়াজ পাওয়া যেত, বাড়ির সামনে ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যেত, এবং এগুলো দেখে গ্রামের লোকেরা কয়েকবার রাতের বেলায় মশাল ঠশাল জ্বালিয়ে বাড়ির সামনে যায় যে মেয়েটা এসছে কিনা দেখার জন্য, কিন্তু দেখছে যে না, ওখানে কোনো মানুষ নেই, দরজা যেরকমভাবে তালা দেওয়া সেরকমভাবেই তালা দেওয়া রয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের হঠাৎ করে লাইট জ্বলা, মানে বাড়ির সামনে থেকে বিভিন্ন রকমের ছায়ামূর্তির আনাগোনা করা, এরকম নানান জিনিসপত্র কিন্তু হতে থাকে। তো ওই বন্ধ ঘর থেকে কি করে যে এরকম ছায়ামূর্তির আনাগোনা দেখা যেত, লাইট জ্বলতো, বাড়ির বাইরে থেকে বিভিন্ন রকমের বাজে বাজে আওয়াজ শোনা যেত, অদ্ভুত অদ্ভুত আওয়াজ, সেই আওয়াজ মনে হচ্ছে কেউ মনে হচ্ছে প্রচণ্ড জোরে চিৎকার করছে, কেউ প্রচণ্ড কাঁদছে, কেউ প্রচণ্ড জোরে হাসছে, এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস কিন্তু হতে থাকে। এবং বারংবার ওখানকার লোকের মানে গ্রামের লোকেরা গিয়ে দেখার চেষ্টা করে যে বাড়ির ভিতরে মেয়েটা ঢুকেছে কিনা বা অন্য কেউ আছে কিনা, তারা কিন্তু দেখে যে না, কেউ কোথাও নেই, শুধু শুধু এই আওয়াজগুলো হচ্ছে। আর একদিন কি হয়, একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে অদ্ভুতভাবে বাড়ির একাংশ কিন্তু ভেঙে পড়ে। মানে কেউ ভাবে যে ঝড় বৃষ্টি হওয়ার জন্য পড়েছে, বা কেউ ভাবে যে হয়তো বাজ পড়েছিল বলে ভেঙে পড়ে গেছে, এবং তারপর থেকে কিন্তু ওইখানে ওই আওয়াজগুলো হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে কেউ কিন্তু ওখানে অনেকেই আর কি বিভিন্ন ছায়ামূর্তি এদিক থেকে ওদিক হতে কিন্তু তারপরেও দেখেছিল। তারপরে উনি ওই জমিটা ব্যাপারে উনি কিছু পেপারসের কাজ করতে একবার ইন্ডিয়া এসেছিলেন ঠিকই, কিন্তু আসার পরে উনি আবার অসুস্থ হয়ে যান এবং উনি কিন্তু চলে যান, ফলে ওটা ডিসপুটেড প্রপার্টি হিসেবে রয়ে গেছে। তো এটুকুই সায়ন্তন লিখেছে। তো এটাও শুনেছিল এবং ওটাও দেখতেও গেছিলো। ও যেটা লিখেছে যে সেই সময় শুনেছিল যে ওই প্রপার্টিটার যে ডিসপুট ছিল সেটা পেপার ওয়ার্কের মাধ্যমে সেটা সর্ট হওয়ার চেষ্টা হচ্ছে এবং খুব শিগগিরই ওখানে কোনো একটা কমার্শিয়াল প্রপার্টি হবে। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখাবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।